আচ্ছা ঠিক আছে, আজকে কারশফ করা হবে। কারশফ বেসিক্যালি দুটো সূত্র দিয়েছিল, এবার কারশফ কেন করা হবে সেটা আগে বুঝতে হবে। কারণ আজকে যদি আমাদের লুপ বর্তনী হয়, লুপ বলতে কি বোঝা যাচ্ছে, যদি আমাদের ওহমের সূত্র যেটা করেছি, ওহমের সূত্রে আমরা ছোট ছোট লুপ করেছি, যেমন একটা ডায়াগ্রাম বা দুটো ডায়াগ্রাম, এবং ব্যাটারি একটাই ছিল বা একাধিক ব্যাটারি থাকলেও একই জায়গাতেই ছিল, মানে একই জায়গাতে দুটো ব্যাটারি দিয়ে দিয়েছে, তিনটে ব্যাটারি দিয়েছে, কিন্তু যদি দুটো লুপ তৈরি হয় তার মধ্যে দুটো ব্যাটারি আছে, এরকম প্রবলেম আমরা এখনো দেখিনি। বলছে ওরকম টাইপের যদি প্রবলেম হয়ে যায় তাহলে তাকে ইজিলি সলভ করা যায় কি করে। বা কারশফ যেটা দিয়েছিল, কারশফ ফার্স্টে দুটো ল দিয়েছিল। কারশফ যে দুটো ল দিয়েছিল সেই ল দুটো একটু বুঝতে হবে। যে প্রথমে বলছে যে ধরো সিস্টেমটা এরকম রয়েছে যে এখানে মানুষের বাড়ি রয়েছে, এখানে বাড়ি রয়েছে, এখানে ধরো বাড়ি রয়েছে, তা এটা হাইড্রেন রয়েছে, ঠিক আছে, একটা হাইড্রেন রয়েছে, আর আমাদের বাড়ির সঙ্গে বিভিন্ন ছোট ছোট ড্রেন কানেক্ট থাকে, যেটা কি আমাদের যে রাস্তার ড্রেনটাতে এসে পড়ে, ঠিক আছে। এবং রাস্তার ড্রেনেও স্টোরেজ সিস্টেম থাকে না, কিন্তু সেই ড্রেনের জলটা কোনো না কোনো জায়গায় গিয়ে পড়ে। এমন না যে আমি রাস্তায় যে এখান থেকে বাড়িতে যে বা ফ্ল্যাট থেকে যে ড্রেনেজ সিস্টেমটা বেরাচ্ছে রাস্তায় গিয়ে পড়ছে, ওটা ওখানে সারা জীবন জমা হয়ে থাকে, এরকম তো হয় না, মানে কোনো জায়গায় স্টোর করা যাবে না। যদি জলও প্রবাহিত করি বা যদি যা ইচ্ছা প্রবাহিত করি, যদি স্টোরেজ সিস্টেম না থাকে তাহলে কোনো একটা জায়গায় যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে সেই জিনিসটাকে একটা জায়গাতে বেরাতেই হবে, তা না হলে তো হয়ে যাবে না, ওখানে স্টোর হয়ে যাবে। আজকে দেখা গেল একটা জাস্ট দরজা করলাম, যে বললাম যে এই রুমে বসা যাবে না কাউকে, তার মানে কি আমি যদি ওই রাস্তা দিয়ে ওখান দিয়ে যদি ঢুকি তাহলে আমার পাশের রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ এই রুমে তো আমি বসতে পারবো না, বা এই রুমে কোনো জায়গায় গ্যাদারিং করা যাবে না। তেমনি যদি কোনো পয়েন্টের রেসপেক্টে যদি এখানে যেটা বাড়ি হবে না, এটা জাস্ট এমনি সব কারেন্ট নিয়ে বলেছিল, কিন্তু বলছে I1 কারেন্ট আসে, I2 কারেন্ট আসে, এখান থেকে যদি I3 কারেন্ট আসে, I3 কারেন্ট কি ওর রেসপেক্টে সব কিন্তু ইনওয়ার্ড হচ্ছে, I1 I2 I3 ইনওয়ার্ড হচ্ছে, তাহলে ওই ওয়েটাতে কি হওয়া উচিত, কারেন্টটা কি ওই ওয়েতেও কি ইনওয়ার্ড হওয়া উচিত কি? ওই ওয়েতে ইনওয়ার্ড হলে কি হবে, তাহলে এখানে কি কোনো না কোনো বিস্ফোরণ তৈরি করে বসে থাকবে, সব কারেন্ট এক জায়গায় চলে এসেছে, ঝামেলা শুরু করে দেবে। তার জন্য বলছে এখান থেকে যদি I4 নিই, I4টা কোন দিকে বাইরে বেরিয়ে যাওয়া উচিত, আউটওয়ার্ডস হওয়া উচিত। সাধারণত এটাকে আমরা ফার্স্ট লকে বলে থাকি KCL, কারশফ কারেন্ট ল, কিরচফ কারেন্ট ল বলে, ঠিক আছে। তো ফার্স্ট ল স্টেটমেন্ট কি দিচ্ছে, কোনো একটা পয়েন্টের রেসপেক্টে টোটাল কারেন্টের মানে প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। মানেটা কি বলছে, I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 ইকুয়াল টু শূন্য। ভালো করে দেখো, ইনওয়ার্ড কারেন্টকে যদি আমি পজিটিভ দিই তাহলে আউটওয়ার্ড কারেন্টকে আমাকে নেগেটিভ দিতেই হবে। সিমিলারলি উল্টোটাও করতে পারতাম, কারো যদি পছন্দ হতো আউটওয়ার্ড কারেন্টকে পজিটিভ দেবো, ইনওয়ার্ড কারেন্টকে নেগেটিভ দেবো, ঠিক আছে। ঘুরিয়ে ফিরে এই কথাই বলা হচ্ছে যে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু I4 হবে। কারণ কি তিনটে জায়গা থেকে যদি কারেন্ট এখানে আসে তাহলে একটা জায়গা থেকে কারেন্টটা বেরাচ্ছে। এরকম ছবিতে কিন্তু একাধিকও হতে পারে, এমনও হতে পারতো I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4, ডিপেন্ড করছে যদি I3ও যদি বেরাতো। এমন না যে যে চারটে হোক পাঁচটা হোক, যদি আমি ডায়াগ্রামে একটা দেখা দিয়ে আউটপুট হবে, এরকম ব্যাপার না, একাধিক জায়গা থেকে আউটপুট হতে পারে। যে যেরকম সাইন কনভার্সন শুধু ওইভাবে মনে রাখবে, যদি কোনো পয়েন্টের রেসপেক্টে আসে তাহলে সেটাকে পজিটিভ দিচ্ছি, আর যদি বেরিয়ে যায় তাহলে সেটাকে নেগেটিভ দিচ্ছি। যেহেতু কোনো স্টোর হতে পারবে না, তাই টোটাল কারেন্ট অ্যাজ এট দ্য পয়েন্ট ও কত হবে, জিরোই হবে, ঠিক আছে, এটা ও এটা জিরো। এবার সেকেন্ড ল কি স্টেট করছে, সেকেন্ড ল বলছে KVL, মানে আমাদের এরকমও দিয়ে দিতে পারে যে তার সময় ফার্স্ট ল না লিখে ডাইরেক্ট বলে দিতে পারে KCL টি বিবৃত করো বা KVL টি বিবৃত করো। বা আমাদের যখন কোনো কোনো এরপরে যখন অ্যাপ্লিকেশন করবো আমরা, তো অ্যাপ্লিকেশন করার সময় এরকম না যে পুরো বড় ভাষায় লিখবো, কারশফের প্রথম সূত্র থেকে পাই, একবার লেখা যেতে পারে, বারবার থোড়ি লেখা যাবে, ডাইরেক্ট লিখে দেবো KCL থেকে পাই, KVL থেকে পাই, এটুকু লেখা যেতে পারে। KVL ভোল্টেজ ল, ভোল্টেজ মানেটা কি হতে পারে, ভোল্টেজ মানে একটা বদ্ধ বর্তনী হবে, ক্লোজ লুপ হবে, ক্লোজ লুপ ছাড়া সেভাবে কাজ করবে না। এটা কিন্তু যা ইচ্ছে, এটা একটা লাইন ডায়াগ্রামের জন্য হয়েছে, এখানে কোথা থেকে আসছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, মানে এর এখানে একটা বর্তনী থাকুক আর না থাকুক সেই নিয়ে আমার কোনো খোঁজ নেই, জাস্ট ওর কাছে কারেন্ট আছে, এটাই হচ্ছে আমার মাথা ব্যথা। যেমন এটারই একটা যদি এরকম দেখি যে আজকে যেমন আমরা জাংশন নিয়ে কথা বলতাম না, বিভিন্ন জাংশন নিয়ে, এখানে কি বলতাম, যদি I1 I কারেন্ট আসে তাহলে এখান থেকে যদি I1 কারেন্ট, এখান থেকে যদি I2 কারেন্ট যায় তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2 বলতাম না। এখানে হিসাব মতন বলতে পারলে I মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল টু 0 না, সেই জিনিসটা আমরা KCL লাগাতাম। এবার KCL আগে জানতাম না, তা সত্ত্বেও আমরা করে দিতে পারতাম, কারণ কি কারেন্ট তো আর কোনো জায়গায় ডিভাইডেড হচ্ছে না, বা কারেন্ট তো নষ্ট হচ্ছে না, এইটুকু আমি ধরে নিচ্ছি, বা অন্য কোনো এনার্জিতেও কনভার্ট হচ্ছে না, তা পুরোটাই এখানে পাওয়া যাচ্ছে। KVL এর স্টেট করছি, KVL এর জন্য একটা ডায়াগ্রাম আঁকা হোক।
এটা একটা ক্লোজ লুপ হলো, এটা আমি ক্যাপিটাল ই দিলাম 2 মিনিট তড়িৎচালক বল, এখান থেকে I পরিমাণ কারেন্ট আসছে, এখান থেকে বলে দিচ্ছি I1 কারেন্ট যাচ্ছে, এখান থেকে I2 কারেন্ট যাচ্ছে। এটা হচ্ছে আমার E1 তড়িৎচালক বল, এটা হচ্ছে E2 তড়িৎচালক বল, এটা ধরে নিলাম আমার R1 আর এটা হচ্ছে R2। তাহলে এই যে লুপটা আছে, মানে এখানে যদি ছোট করে নাম দিই A B, এই যে A B A মানে A B A পুরোটা আবার ক্লোজ করতে হবে। তাহলে এই যে লুপটা আছে সেখানে যদি আমি কারশফের সেকেন্ড লটা বা কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে সেটা আগে দেখা যাক। আগে বলে দিচ্ছি তারপরে বলছি। ওরা বলছে যে কোনো যদি রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স কিন্তু তার সংলগ্ন কারেন্ট এর বীজগাণিতিক যোগফল কোষের তড়িৎচালক বলের বীজগাণিতিক যোগফলের সমান হবে। তার মানে আমার রেজিস্ট্যান্স কত আছে R1 আর তার মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে I1 যাচ্ছে, তার মানে R1 I1 এটার মধ্যে দিয়ে কত যাচ্ছে R2 I2 ইকুয়াল টু কত হবে E1 আর E2। মাঝখানে আমি প্লাস মাইনাস কিছু বসাইনি এখন, কারণ ডিপেন্ড করবে হচ্ছে অভিমুখের উপর ম্যাটার করতে আরম্ভ করবে, মানে কোন দিকে কারেন্ট যাচ্ছে তার উপর ম্যাটার করতে আরম্ভ করবে। কিন্তু এটাই বলছি যে কোষের কোনো পয়েন্টের রেসপেক্টে বা পয়েন্ট বলছি কেন, যে কোনো রেজিস্ট্যান্সের রেসপেক্টে যে কারেন্টটা যাচ্ছে সেই দুটো মাল্টিপ্লাই করলে তাদের তড়িৎচালক বল পাওয়া যাবে। এবার এটা তো জানি IR ইকুয়াল টু V পাওয়া যায় না। এবার আমি তো এখানে কোনো দিনও বলিনি যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরি তো নি, তাহলে একটা আসতো যে V প্লাস I ইন্টু স্মল আর ইকুয়াল টু E সেরকম আসতো, কিন্তু যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই তার জন্য আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কথাও নেই আমার কাছে। এবার এই কারেন্টটা কিভাবে প্রবাহিত হচ্ছে, এটা ক্লকওয়াইজ প্রবাহিত হচ্ছে আর এটা কিভাবে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আমি কাকে পজিটিভ ধরবো, ক্লকওয়াইজকে পজিটিভ ধরবো না অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরবো? অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরতে পারি, কিন্তু আমাদের সাধারণ মানে কনভার্সন হচ্ছে ক্লকওয়াইজকে পজিটিভ ধরা দর্শন। কেউ চাইলে উল্টোটা ধরতে পারি, কারণ আলটিমেটলি লাস্টে অ্যান্সারটা কি আসবে, আমার যেটা আসবে অন্যজনের মাইনাস দিয়ে আসবে, তো পুরো মাইনাসটা কমন নিয়ে নিলে তো আবার একই অ্যান্সার চলে আসবে। তাহলে ক্লকওয়াইজকে যদি পজিটিভ ধরি তাহলে I1 R1 টা পজিটিভ, কিন্তু I2 R2 নেগেটিভ হবে। তেমনি E1 এর ডাইরেকশন কোন দিকে, E1 চাইবে এদিক দিয়ে কারেন্ট প্রবাহ দিতে আর E2 চাইবে এদিক দিয়ে কারেন্ট প্রবাহ দিতে, কারণ কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাওয়ার চেষ্টা করে। তাহলে E1 কোন দিকে দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, আর E2 পজিটিভ দিচ্ছে। এবার যেহেতু আমি অলরেডি ধরেই নিয়েছি যে ক্লকওয়াইজ ডাইরেকশনের জিনিসগুলোকে আমি পজিটিভ ধরবো, তাহলে E2 আমার পজিটিভ হবে, E1 আমার নেগেটিভ হবে। ঠিক আছে, এই হচ্ছে না। এবার এটা এরকম না লিখে কেউ এরকম ভাবে লিখতে পারে, যদি একাধিক থাকতো মানে R1 R2 জায়গায় যদি প্রচুর থাকতো তাহলে এরকম লিখতে পারি সামেশন অফ Ri ইকুয়াল টু সামেশন অফ E। সামেশন মনে আছে তো, যে সামেশনে কি করেছিলাম, এখানে কি থাকতো I ইকুয়াল টু 0 টু বা 1 টু n অবধি থাকতো Ri ইন্টু II, এরকম ভাবে করতাম। সেটা না করে আমি ডাইরেক্ট এটা করে দিয়েছি যে কি হবে, যতগুলো থাকবে কোষে সেগুলো যোগফল হবে ইকুয়াল টু তড়িৎচালক বলের সঙ্গে সমান হবে। IR কে আমরা কি লিখতে পারি, V লিখতে পারি, কি V লিখতে পারি। তাহলে এবার দেখা যাক যে এটা তো আমার স্টেটমেন্টের ল, মানে কারশফ ভোল্টেজ ল, এটা হচ্ছে আমার গাণিতিক রূপ। আর লাস্টে যে লাইনটা বেরোলো সেটা হচ্ছে V ইকুয়াল টু যে E, মানে সামেশন অফ V ইকুয়াল টু সামেশন অফ E। এটার মানেটা কি বলতে চাইছে, বলছে ইটা কি, ইটা হচ্ছে কোষের তড়িৎচালক বল, মানে যেটা এক্সটার্নালি দিচ্ছি আমি, এক্সটার্নালি ওকে সাপ্লাই দিচ্ছি। এবার এটা যদি সেকেন্ডারি কোষ হয় তাহলে কি ওটা তো আমি সাপ্লাই দিচ্ছি না বাইরে থেকে, বা কোষের মধ্যে বাহ্যিক যে শক্তিটা রয়েছে। আর ভিটা কি, সেটা হলো কোনো কোষের ভিতরে কোনো দুটো পয়েন্টের রেসপেক্টে এটা হচ্ছে। তাহলে বাহ্যিক যে শক্তিটা দিচ্ছি আর ভিতরে যে শক্তিটা পাচ্ছি সেই দুটো কি সেম পাচ্ছি। তার মানে কি কোনো ওয়েস্ট হচ্ছে এনার্জি, শক্তিতে কোনো ওয়েস্ট হচ্ছে না, কারণ আমার কাছে কি বলো আউটপুট আর ইনপুটে একই জিনিস রয়েছে। আমি যতটা পরিমাণ কাজ করছি দিয়ে আর যতটা পরিমাণ আমি আহিতকরণের জন্য কাজে লেগেছি দুটো সেম হয়ে যাচ্ছে, তার মানে শক্তি সংরক্ষিত হচ্ছে। এই সেকেন্ড ল থেকে কি বলা যায় যে না শক্তি সংরক্ষিত, তাই এটা দিয়ে শক্তির সংরক্ষণ নীতি মেনে যাওয়া যায়। আর এটা দিয়ে কিসের সংরক্ষণ নীতি মানা যায়, চার্জের, আধানের সংরক্ষণ নীতি এটা দিয়ে মানা যায়। কারণ কি এখানে আধানের কত হবে, যোগফল 0 হবে। এবার আধান মানে কি, প্রবাহ মাত্রা ইনটু টাইম করলে আধান হয়ে যাবে, তো এই পুরোটাকে ইনটু টাইম করলেও তো 0ই থাকবে না সারা জীবন, মানে কোনো কোয়ান্টিটিকে যদি 0 দিয়ে মাল্টিপ্লাই করা হয় সারা জীবনই 0 থাকবে। তার জন্য বলা হচ্ছে এটা হচ্ছে আধানের মানে সংরক্ষণ নীতি মেনে চলে, আর এটা মেনে চলে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। এটা খুব সোজা জিনিস, কিন্তু এই জিনিসটাই হচ্ছে আমাদের মাথা ব্যথা। কেভিএলটা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। তাই কেভিএলটার জন্য আমাদের কি করতে হবে, যে ডায়াগ্রাম শিখতে হবে, মানে ডায়াগ্রামগুলোকে সলভ করে কি করে। এই ডায়াগ্রামটা দেখে মনে হচ্ছে বা এরকম তো হয়ে যাবে, কিন্তু ওদের যে ডায়াগ্রামটা দেবে অ্যাকচুয়ালি সে ডায়াগ্রামগুলো দেখাবে। আচ্ছা এবার কারশফ ভোল্টেজ ল যেটা আমরা ডাইরেক্ট ফর্মুলাটা দেখলাম তার অ্যাপ্লিকেশনটা দেখবো, কারণ আমাদের তো আর ওরকম ডায়াগ্রাম দেবে না। সাধারণত খুব কমবারই বলেছে যে কারশফের সেকেন্ড লটা বা কেভিএলটা তুমি ডাইরেক্ট স্টেটমেন্ট,
সাধারণত কমবার বলে, কারণ কি এরকম কোশ্চেন থাকে না। 8 নম্বরের চ্যাপ্টার থাকে যে 8 নম্বর থেকে মানে প্রবাহিত থেকে 8 নম্বর আসে, তার মধ্যে একটা 5 নম্বর কোশ্চেন দিয়ে দেয় ওরা, তো বাকি যে 3 নম্বর পড়ে থাকে সেখানে এরকম ফাও কোশ্চেন ওরা ঢুকাবে। ম্যাথ দিতে পারে এবং এখান থেকে অনেক প্রমাণ আছে, সেই প্রমাণগুলো দিতে পারে। একটা ম্যাথের দিকে যদি যাওয়া হয় তাহলে ম্যাথটা যে কোনো একটা ডায়াগ্রাম করছে, হ্যাঁ যে কোনো, আমি এখানে একটা ব্যাটারি দিচ্ছি, এখানে প্রথমে ব্যাটারি দিচ্ছি, এখানে প্রথমে আগে রেজিস্ট্যান্স দিয়ে কাজ করছি, ওই জায়গায় আলাদা কিছু বানাতে পারে। এখানে একটা ব্যাটারি দিলাম, এই ব্যাটারিটা ক্লকওয়াইজ দেবো না অ্যান্টি ক্লকওয়াইজ, মানে উপরে বড় প্রান্ত দেবো না নিচে বড় প্রান্ত দেবো? যা খুশি, উপরে বড় প্রান্ত দিয়ে দিই, নিচে ছোট প্রান্ত বা নেগেটিভ প্রান্ত দিয়ে দিচ্ছি। এর ভ্যালু কত হবে? যে কেউ যা ইচ্ছা, মানে কোনো র্যান্ডমলি ভ্যালু বলা হোক, যা ইচ্ছা। 10 ভোল্ট, তাহলে এটাকে 12 বানিয়ে দিচ্ছি। এর রেজিস্ট্যান্স কত নেব? সবকটা আলাদা আলাদা বলতে হবে। হ্যাঁ, 3 ওহম, 5 ওহম, 6 ওহম, 7 ওহম। চোখে সবকিছু বড় বড় হচ্ছে, মানে বেসিক্যালি কিছুই হবে না, এটা ক্যালকুলেটরে বড় হয়ে যেতে পারে, বাজে যেতে পারে। তো এটা বুঝতে হবে, এরকম বলেছে আর বলেছে যে কোনো একটা পার্টিকুলার ওহম বলে দিয়েছে, বলতে পারে বেশিরভাগ ক্ষেত্রে বলে মাঝখানেটা, মানে 7 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ কত, মানে কারেন্টটা 7 ওহমের মধ্যে কত আছে, বা 3 ওহমের মধ্যে কত আছে, বা 5 ওহম, যে কোনো কিছু বলে দিতে পারে। অথবা এবিসিডি বলে দিলে বলতে পারে এ থেকে বি এর মধ্যে প্রবাহ কত, বা এরকমও এসছে কোশ্চেন যে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত। বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স করলেই হয়ে যাবে। তাহলে ঘুরিয়ে বলতে চাইছে কারেন্টটাই আমরা জানতে চাইছি, কারণ রেজিস্ট্যান্স তোরা বলে দিয়েছে। যদি আমাকে বলতো, এখানে আমি একটা নাম দিচ্ছি, আর নাম দিচ্ছি এ বি সি ডি ই এ, আমাকে যদি বলতো সি থেকে ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, আমি কি করতে হতো? ওখান থেকে এই 7 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা ফাইন্ড করবো, তারপরে 7 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে বলে দিতে পারবো। তাই তো হয় না, ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু কত হবে? 7 ইন্টু ওখানে যদি I1 হয় বা I2 হয় বা I হয়, যাই হোক না কেন, সেটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের যে টাইপের ইচ্ছা কোশ্চেন আসুক না কেন, আলটিমেটলি আমাকে ফাইন্ড করতে হবে আই, কারেন্ট কত আছে। তো এবার দেখা যাক, এটা যদি আমরা পুরনো আগে স্টাইলে করতাম, ওহম দিয়ে করতে যেতাম, কি হতো? আমাদের ওহমের নিয়ম ছিল কি, আগে ফাইন্ড করো হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স ফাইন্ড করো, তারপরে টোটাল পোটেনশিয়াল মানে ইএমএফ কত আছে ডিভাইড করে দাও, এই হচ্ছে নিয়ম। কিন্তু ডায়াগ্রামটা দেখেই মনে হচ্ছে আমরা ডাইরেক্ট ওহমের সূত্র বসাবো না, আমরা তো ওহমের সূত্র বসানো একটু প্রবলেম হয়ে যাবে। তার জন্য কারশফ একটা ব্র্যান্ড নিউ সূত্র দিয়েছে, যেটা কি হয়, কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে, মানে কারেন্টটা যাবে হচ্ছে এই দিক থেকে এই দিকে। ধরে নিলাম আমি এই লুপে I1 কারেন্ট যাচ্ছে, আর এইটা কোন দিক দিয়ে যাবে? এরকম ভাবে যাবে, I2 যাচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, বাট এটা কিভাবে যাচ্ছে? যে পজিটিভ থেকে নেগেটিভে আসছে। এবার আমি যদি কনসিডার করি যে এ বি সি ডি লুপ, এই লুপে যদি কনসিডার করি, তাহলে আমাকে কি ফাইন্ড করতে হবে? কারশফ বলেছিল হচ্ছে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, এদের যোগফলটা কোষের তড়িৎচালক বলে সমান হবে। তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স কে পাচ্ছে? 3 ওহম পাচ্ছে, তাহলে 3 ইনটু I1 প্লাস 5 ইনটু I1 প্লাস 7 ইনটু I1। কিন্তু মাথায় রাখতে হবে যে 7 হচ্ছে একটা বর্ডার এরিয়ায় থাকা লোকের মতো। 7 ABCD লুপ যেমন পাবে, তেমনি CDEF লুপকেও পাবে। তাহলে তাই যদি পাই, 7 এর মধ্যে শুধু কি I1 কারেন্ট প্রবাহিত হবে? অ্যান্সার হচ্ছে না। বর্ডারে থাকলে দুটো মানে জায়গারই সহ্য করতে হয়, যে কোনো বর্ডারে, কারণ এই দেশেরও কিছুটা সব থাকে, ও দেশেরও কিছুটা সব থেকে যায়। তেমনি 7 এর মধ্যে I1ও যেমন কারেন্ট প্রবাহিত হবে, I2ও প্রবাহিত হবে। এবার মজার বিষয় হচ্ছে I1 I2 প্লাস হবে না মাইনাস হবে বা কি হবে? ভালো করে দেখা যায়, যখন এইখানে প্রবাহটা হচ্ছে তখন কারেন্টটা কোন দিকে না, যেখানে I1 যাচ্ছে, এখানে I1 যাচ্ছে, I1 নামছে এখানে, তাই তো? মানে C টু D এর দিকে যাচ্ছে। আমার ব্যাটারিটা এদিকে আঁকা আছে, তাহলে এদিক দিয়ে I2 যাচ্ছে, এও নিচের দিকে I2 নামছে, মানে I2 C টু D এর দিকে আছে, I1 ও C টু D এর দিকে আছে। তাহলে কি হবে? দুজনেরই সেম দিকে থাকার জন্য এটা যোগ হয়ে যাবে, যেহেতু দুজনের সেম দিকে আছে। এবার যদি বলতো যে তাহলে উল্টোটা কখন হবে, আমার যদি ব্যাটারি যদি উল্টো থাকতো, ব্যাটারি যদি পজিটিভ মেরুটা নিচে থাকতো, তাহলে কি হবে? এটা এই নিচ থেকে উঠতে লাগবে। তখন আমি কি লিখতাম যে I2 এখানে ছিল, নিচ থেকে E থেকে D এর দিকে যাবে, D থেকে C এর দিকে I2 যাবে, কিন্তু ব্যাটারি মেরুটা উল্টো দিকে থাকতো। তখন আমরা করতাম I1 মাইনাস I2, কে বড় সেটা আমার ফাইন্ড করতে আমি তো এখনো পারবো না, আমি তো বুঝতে পারছি না কে বড়, I1 বড় না I2 বড়, বুঝতে পারছি না। আমি I1 মাইনাস I2 করবো, মানে যে বর্তনী নিয়ে আমরা কথা বলবো, মানে যে লুপটা নিয়ে কথা বলবো, তার কারেন্টটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো। তার কারেন্টটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা কি করবো? I1 মাইনাস I2 করতাম, তখন যদি ব্যাটারিটা উল্টো থাকতো। কিন্তু এখন ব্যাটারি কিভাবে আছে? ব্যাটারিটা রয়েছে হলো এখান থেকে C টু D অভিমুখে I1 প্রবাহিত হচ্ছে,
তেমনি I2টাও C2 2 ওহমেই প্রবাহিত হচ্ছে। আর কোনো জায়গায় তো রেজিস্ট্যান্স নেই না, তিনটে রেজিস্ট্যান্স ছিল মাল্টিপ্লাই করে দিয়েছি, ইকুয়াল টু কি হবে তড়িৎচালক বল মানে 10, কারণ এই যে এ বি সি ডি লুপের মধ্যে 10 রয়েছে, তার জন্য এমনও হতে পারে যে একটা লুপের মধ্যে একাধিক তড়িৎচালক বল আছে, তখন কি বড়টা থেকে ছোটটাকে বাদ দিতে হয়, বড়টা থেকে কাউন্ট শুরু করে দিতে হবে। আর যদি এমন হতো যে এই কোষে কোনো তড়িৎচালক বলই থাকতো না, মানে এটা যদি প্লেন থাকতো, দেখা গেল কোনো তড়িৎচালক বল নেই, যে ওহমের তো সবকটা কি থাকতো, ওহমের যে সূত্রগুলো দিয়ে অঙ্ক করেছিলাম তাতে একটাই ব্যাটারি থাকতো, একটা ব্যাটারি থাকতো আর বাকিগুলো তো কোনো ব্যাটারি থাকতো না। তাহলে এখানে যদি এই জিনিসটা না থাকতো, যদি এখানে ডাইরেক্ট লাইনটা থাকতো, মানে যদি এখানে যদি লাইনটা এরকম থাকতো, যে এরকম স্ট্রেট থাকতো, তাহলে কত হতো, এই জায়গাটা জিরো আসতো, কারণ তড়িৎচালক বল নেই তো। তড়িৎচালক বল কত, তার মানে কোনো কিছু না থাকে মানে জিরো রয়েছে, তাহলে ওখান থেকে আমরা জিরো করে দিতে পারতাম। এই হচ্ছে ব্যাপার, তড়িৎচালক বল যদি থাকে তাহলে ভ্যালুটা বলবো, আর যদি কোনো জায়গায় না থাকে, ব্যাটারি কানেকশন না থাকে, তাহলে সেই লুপের জন্য ভ্যালুটা হবে জিরো। এবার এখান থেকে ক্যালকুলেশন করা যাক, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 15I1 প্লাস 7I2 ইকুয়াল টু 10, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার লুপ যদি দেখি সি ডি ই এফ, এই লুপের জন্য কনসিডার করি, এই লুপের জন্য ফার্স্টে কে আসবে, ফার্স্টে 6 ওহম আসবে, তাহলে 6I2 প্লাস 7I2 প্লাস I1, কারণ 7 এর মধ্যে দিয়ে আবার দুজন প্রবাহিত হবে। আর যদি এখানে ব্যাটারিটা উল্টো থাকতো তাহলে 7I2 মাইনাস I1 করতাম, প্রথমটাতে I1 মাইনাস I2 করতাম, কিন্তু পরেরটাতে I2 মাইনাস I1 করতাম। মাথায় রাখতে হবে যে লুপের কারেন্টটা নিয়ে আমরা কথা বলবো তাকে প্রায়োরিটি দেবো। পৃথিবীতে আমি কোনোদিনও ভুল হবো না, মানে এই যে নিজের মানে ব্যক্তিগত সত্তা, মানে যখন আমরা কথা বলি যে আমি ভুল হতে পারি না, বাকি জায়গায় সবাই ভুল হতে পারে, এই স্বভাবটা কারসব লাগিয়ে গেছিল, যে লুপ সে সবচেয়ে মহান, কারণ কি তার প্রবলেম, সে মহান, বাকিটা সবচেয়ে বাজে। তো হয়ে গেল এরকম সিম্পল জিনিস। তেমনি এখানে 11 ওহমের মধ্যে দিয়েও যাবে, তাহলে কত হবে 11 ইন্টু I2 ইকুয়াল টু কত আছে, 12 আছে। এটাকে যদি করা হয় 13 24 I2, আর এখানে হবে 7I1 ইকুয়াল টু হবে 12। এবার কি করতে হবে, 1 আর 2 কে সমাধান করে I1 I2 বের করতে হবে। 1 আর 2 কে সমাধান করতে হবে, কারণ এখানে 15 আছে। এবার দেখা যাচ্ছে এই নাম্বারটা এত বাজে চুজ করা হয়েছে যে ডাইরেক্ট কোনো সাধারণ গুণিতক নেই এদের হাতে, যেমন আমাকে প্রথমেরটাকে 7 দিয়ে গুণ করতে হবে, পরেরটাকে 15 দিয়ে গুণ করতে হবে, তবে I1 কে আমি কাটতে পারবো। না হলে ডাইরেক্ট কেউ যদি ম্যাট্রিক্স নিয়ম ফলো করতে চায়, কিন্তু সাধারণত কেউ করবে না। যাই হোক, এটা ডাইরেক্ট সে অপনয়নই করতে হবে, অপনয়ন করলেই হয়ে যাবে, কারণ ওটা সবচেয়ে সোজা বিষয়। ম্যাট্রিক্স মেথড বা যেটাকে আমরা বলে থাকি ছোটবেলায় বজ্রগুণন বলে থাকি, বজ্রগুণন থেকে সবাই পালাতে চেয়েছে, এবার সেটাই বড় হয়ে চলে এসেছে, ম্যাট্রিক্স মেথড চলে এসেছে, বক্স করে দিয়েছে ভেবেছি নতুন প্রোডাক্ট, তা না, মানে সেই নর্মাল জিনিসই জাস্ট একটু 5 স্টারের বক্স বানিয়ে দিয়েছে, হয়ে গেল। তো এটাকে করলে আমরা I1 I2 ফাইন্ড করতে পারবো। এবার I1 ইকুয়াল টু একটা ভ্যালু আসবে আর I2 ইকুয়াল টু একটা ভ্যালু আসবে, এই দুটোকে যদি আমরা ফাইন্ড করে নিই তাহলে আমরা বলে দিতে পারবো যে কোনটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। আর যদি বলতো যে 7 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা কি করতাম, 7 এর মধ্যে দিয়ে I1 প্লাস I2 করে দিতাম। বা কোনো একটা পয়েন্টের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স চাইতো, যদি বলতো ভিসি থেকে ভিডি তে পোটেনশিয়াল ডিফারেন্স কত, তাহলে একই করতাম, তখন রেজিস্ট্যান্স দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। মাথায় রাখতে হবে, যখন পোটেনশিয়াল ডিফারেন্স চাই তখন রেজিস্ট্যান্স দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, আর ডাইরেক্ট কারেন্ট চাইলে তো খুবই ভালো মানুষ, সে এত সোজা কোশ্চেন দিয়ে দিয়েছে। আর তাছাড়া আর তো সেরকম ভাবে কোশ্চেন আসবে না, মানে এই দুটো। আর একটা জিনিস আসতে পারে, একটু বর্তনীটা যদি একটু পরিবর্তিত হয়ে যায়, এটা ভ্যালু আমি করলাম না, এটা ক্যালকুলেটর সবার কাছে রয়েছে, ক্যালকুলেটর দিয়ে করলেই হয়ে যাবে, ঠিক আছে, কারণ এইটুকু আর লজ্জা দিলাম না পাবো। এবার বলা হচ্ছে আরেকটা জিনিস দেখে নেওয়া হোক, এবার বলা হচ্ছে যদি আমার এখানে যেটা থাকে, আরেকটা যেটা সবচেয়ে পরিচিত জিনিস থাকে, সেটা কি, আমাদের এটা দুখানা লুপ দিয়ে করেছি, পরীক্ষা হলে 3টে লুপ আসতে পারে, ব্যাটারিটা মাঝখানেও থাকতে পারে, মানে এখানে যেমন কি রেজিস্ট্যান্সটা হচ্ছে কমন দুটোর জন্য, ওখানে ব্যাটারি কমন হয়ে যেতে পারে, মানে ব্যাটারি কমন হতে পারে। তো সেরকম একটা প্রবলেম করে দেওয়া হবে কি, ব্যাটারি কমন রয়েছে, ঠিক আছে, এটা ঢুকে নেওয়া হোক, তারপরে আমি করে দেবো। এবার যদি ডায়াগ্রামটা যদি অন্য কোনো ডায়াগ্রামে আসতো, যেমন আমি এখানে ধরে নিলাম এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা অ্যামমিটার দেওয়া আছে, এখানে অ্যামমিটার দেওয়া আছে, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, এখানেও একটা ব্যাটারি, এখানে আমি ভোল্টমিটার দিলাম না, ঠিক আছে, মানে অ্যামমিটার দিয়ে পারলে ভোল্টমিটারও আমি করে দিতে পারি। এখানে একটা রয়েছে, সাথে এখানে একটা ফ্রিতে রেজিস্ট্যান্সও দিই, কারণ রেজিস্ট্যান্স কম লাগছে, ঠিক আছে। এটা মনের খুশির জন্য ভোল্টমিটারও লাগবে। এবার এটা কোন দিকে দেবো, ব্যাটারিটাকে বাঁদিকে ছোট দেবো না বড় দেবো? মজার বিষয় হলো নিজেরাও কেউ জানে না, তো সবচেয়ে ভালো যা ইচ্ছা দিলে অঙ্ক কি আসবে সেটা কে জানে, তাই না? এই দুটো পয়েন্টে প্যারালালি দিয়ে দিয়েছি,
আচ্ছা ওই দুটো পয়েন্টের রেসপেক্টে দিয়ে দিয়েছি। আমার এখানেও থাকতো বেশিরভাগ বই ভোল্টমিটার এখানে থাকে। পয়েন্ট দাওনি তো বুঝতে পারিনি ভেবে এবার এখানে একটা ব্যাটারি চাইলে কারোর পছন্দ হলে ঠিক আছে, আমি এটা কি হবে, এটা নেগেটিভ হবে, তাহলে এটা পজিটিভ হবে। হ্যাঁ আমি তো সেটাই বলছি। আর রেজিস্ট্যান্স দেবো কি এখানে? আরে ব্যাপারটা সলভ তো তোমাদের করতে হবে না, ব্যাপারটা ক্যালকুলেটর তোমরা হাতে রেখে দিয়েছো, তো সলভ তো কে করবে? আমি ইকুয়েশন বানিয়ে রেখে দেবো। আমি বলেছিলাম টিচার সাথে একটা ক্যালকুলেটর নিতে হয়। তো এখানে কি কোনো রেজিস্ট্যান্স দেবো? দিই। এত বিপরীততা কেন? হ্যাঁ হচ্ছে না। না আমি সরে যাচ্ছি, করে সরে যাচ্ছি, ঠিক আছে? আমাদের এত অবধি লেখা যাবে। যাই হোক, কত হবে এর ভ্যালুটা? কোনো ভ্যালু? এবং এক পাঁচ। এক এক করে ধরুন না, তাই তো ক্যালকুলেশনে সুবিধা হয়। 5 10 ও কি যা পারছেন তাই করছেন নাকি? বড় লোক মানুষ, ঠিক আছে? তাই 5 10 15 ব্যাটারি হয়ে গেল। এবার এখানে বলছে যে এটার ওহম আছে, বলে দিলাম 10 ওহম, 1 2 করে দিন। 10 ওহম, 8 ওহম, 6 ওহম, 4 ওহম। ওকে, এবং আরেকটু বেশি দিই, কারণ কি না, একটা কারণ আছে। 100 ওহম, 80 ওহম, 200 ওহম, আর এটা 50 ওহম। ছোট ভাগ মানুষ। করা যাবে না। এর রেজিস্ট্যান্সটা আছে 10 ওহম, আর এর রেজিস্ট্যান্সটা দিয়ে দিয়েছি 900 ওহম। 1000 ওহম দিয়ে দিয়েছি। কারণ আছে, সুবিধা আছে, যোগ করলে 2000 আসবে, আর এখানে যোগ করলে 60 আসবে, আর এটাকে 40 দিয়ে দিই। ক্যালকুলেশনের সুবিধা 40 না, এটাকে যে 50 আছে, 10 আছে, তাহলে ক্যালকুলেশনই করতে হয় না। ঠিক আছে? এবার এরকম বলে দেবে আমাকে, কোশ্চেনে বলবে কি যে অ্যামমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে এত, বলে দেবে অ্যামমিটার রেজিস্ট্যান্স সাধারণত খুব কম হয়, তো 10 ওহম ধরলাম, তো আরো কম নিতে পারতো, 1 ওহম নিতে পারতো, যে অ্যামমিটার রেজিস্ট্যান্স খুব, আর ভোল্টমিটার রেজিস্ট্যান্স অনেক হাই হয়, তার জন্য বর্তমানে আমি অনেকটা হাই বসালাম, 1000 ওহম বসিয়ে দিলাম। এবার নাম্বারটা আমার কোনো ম্যাটার করে না, কারণ কি আমি যদি কি করে সেটা বুঝতে পারি, তো নাম্বার যা ইচ্ছা আসবে না, এইটুকু তো গুণ তো করেই দেবো। তো এবার আমাকে কি লুপ আগে করতে হবে, যে এ বি সি ডি ই, ভুল লিখেছি, বি সি ডি ই, এ অলরেডি দেওয়া আছে না, নাহলে গন্ডগোল হয়ে যাবে না, যে তখন আমি লুপ বলবো না, কেন আচ্ছা কোনো ব্যাপার ঠিক আছে। এবার আমরা ফার্স্ট লুপটা কনসিডার করব কি, পরের বার থেকে PQ আর SQ বি সি ডি ই লুপে কি হবে, ফার্স্টে দেখতে হবে যে কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে। এবার কে বড়, 15 বড় না 5 বড়, সেটা মাথায় রাখতে হবে। 15 বড় হয়, তাহলে কারেন্টটা কার জন্য প্রবাহিত হবে, এই দিকে প্রবাহিত হবে, সেটা হচ্ছে I1। কারণ এও দেওয়ার চেষ্টা করো, কিন্তু একে মানে প্রতিরোধ করার চেষ্টা করো, একে আটকে দেবে। এর কারেন্টটা যাবে ব্যাক, অ্যাকচুয়ালি এখান দিয়ে একটা কারেন্ট বেরোবে, এখান দিয়েও কারেন্ট বেরোবে, এবং এর কারেন্টের ভ্যালুটা যেহেতু বড় আসবে, তাই একে মাইনাস করে দেবে, ঠিক আছে? তার জন্য আমরা করলাম কি, কারেন্ট অ্যাকচুয়ালি যে পাওয়ারফুল আছে তার থেকেই বেরাচ্ছে। তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স কত পাচ্ছে, 40, তারপর রেজিস্ট্যান্স পাচ্ছে হলো এটা হচ্ছে 10, 40 I1 প্লাস হচ্ছে 10 I1, কারণ অ্যামিটারে তো রেজিস্ট্যান্স আছে, প্লাস হচ্ছে 50 I1। এবার মজার বিষয় হচ্ছে এই অঙ্কটা একটু বেশি সোজা হয়ে গেছে, কারণ মাঝখানে কোনো জায়গায়, এই জায়গাটায় হয় ভোল্টমিটার থাকা উচিত ছিল, ভোল্টমিটার এখানে দেয় কেন, বিশেষ করে মাঝখানে কেন ভোল্টমিটার দেয়, কারণ ভোল্টমিটার রেজিস্ট্যান্স থাকার জন্য ও মাঝখানে বর্ডার এরিয়ায় কাজ করে, ও I1 ও পায় I2 ও পায়। সেটা করুন, যেটা আসে সেটাই করবেন। ঠিক আছে? যেটা আসে না সেটা করবেন না। তাহলে এটা ঠিক আছে। এইটা করে নাও, চলছে আমার পরেরটা করতে। হ্যাঁ, এটা করে নিন, দিয়ে তারপরেরটা। পরে ঠিক আছে, মানে কোনোদিনও খাটবেন না, দুবার করবেন না কোনোদিন। ঠিক আছে। দেখুন এটাতেই পরের বার The light এরকম চলছে। এরকম করে করে। এবার ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 15 মাইনাস 5। কেন 15 মাইনাস 5 হচ্ছে, দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ গেলে এটা ক্লকওয়াইজ যাচ্ছে, মাইনাস তো হবে না, দুজন তো উল্টো দিকে আছে। বা এটা বুঝতে পারি যে পজিটিভ থেকে কারেন্ট আসলো, পজিটিভ পজিটিভ, আবার পজিটিভের কোনোদিনও ঢুকতে পারে না, পজিটিভ থেকে নেগেটিভ আসতে পারে, নেগেটিভ থেকে আবার পজিটিভ যেতে পারে। এই দিক থেকে কারেন্টের প্রবাহ কোন দিকে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই দিক থেকে কারেন্টের প্রবাহ কত হবে, ক্লকওয়াইজ, তার মানে কি হবে, মাইনাস হবে, তো দুটো বিপরীতমুখী। এই কারণে একটা মাইনাস হচ্ছে। আর কেউ যদি নরমালি ভাবার চেষ্টা করে যে কারেন্টটা কিভাবে প্রবাহিত হয়, পজিটিভ থেকে গিয়ে যদি এখানে ব্যাটারিটা না থাকতো, আবার তো নেগেটিভ প্রান্তে ঢুকে যেত, তাহলে পজিটিভ থেকে কারেন্ট গিয়ে নেগেটিভে যাওয়া উচিত ব্যাটারি, কিন্তু এখানে যাচ্ছে কি পজিটিভ থেকে কারেন্টটা বেরোচ্ছে, আবার একটা ব্যাটারি পজিটিভে এসেছে, যেটা খুব বাজে।
পজিটিভ টু পজিটিভ কোনোদিন আসতে পারে না। বা কেউ সিম্পলি মনে রাখবে যে প্রবাহ এখান দিয়ে হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এরা বিপরীতমুখী আছে। এবার কার থেকে কাকে বাদ দেবো, বেশি থেকে কমকেই বাদ দেবো, কারণ আমি তো নেগেটিভের করতে চাইছি না ব্যাপারটা। তাহলে প্রথম থেকে পুরো বর্তনীটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিয়েছি। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 100 I1 ইকুয়াল টু 10, I1 ইকুয়াল টু 0.1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। কিন্তু যদি আমি DEMG লুপকে কনসিডার করি তাহলে কত হবে, এখানে কে বড়, আবার সেই 15ই বড়। এবার এখানে কি ক্লকওয়াইজ যাচ্ছে, কত হবে 80 I2 প্লাস ভোল্টমিটার হচ্ছে 1000 I2 প্লাস হচ্ছে 200 I2 ইকুয়াল টু হচ্ছে 15। এবার কি হচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে, এটাও অ্যাকচুয়ালি এরকম যাচ্ছে, মানে দুটোই ক্লকওয়াইজে যাচ্ছে। তাহলে হচ্ছে 15 প্লাস 10 হচ্ছে দুটোই ক্লকওয়াইজে যাচ্ছে, কেউ বিপরীতে যাচ্ছে না। এটা করলে আসছে হলো 800 ছিল, এটা 2000, এটা হলো আসছে 25। তো 80 ওহম তো হুম মাঝে একটা মান আসছে 800 মানি দাও, না হলে এটা ব্যাপারটা হলো কি হয়, এটা দুটো যোগ করলে 1000 2000 আসছে, না হলে 1280 চলে আসবে, 1280 ক্যালকুলেশন বাজে আসবে। তাহলে I2 ইকুয়াল টু কত আসছে, 25/2000 কত আসছে, কত আসছে, 2 দিয়ে ভাগ করলে 12.5 × 10⁻³ মানে 12.5 × 10⁻³ অ্যাম্পিয়ার বা 12.5 মিলি অ্যাম্পিয়ার। এই হচ্ছে ব্যাপার। তাহলে বোঝা যাচ্ছে কি করে বিভাজিত হচ্ছে এটা। এবার সাধারণত এটা একটু সবাই একটু দেখে নাও, এটা এত সোজা আসলো কারণ কি, এখানে কোন লুপের ক্ষেত্রে দুটো কারেন্ট দেয়নি, মানে কোন লুপে I1 I2 আসেনি, তার জন্য এক একটা লুপই ডাইরেক্ট অ্যান্সার বের করতে সক্ষম হয়ে গেছে। কিন্তু এমন তো প্রবলেম হতেই পারে যে একটা লুপে I1 I2 থাকে এবং সেটা মাঝখানে ভোল্টমিটার আর রেজিস্ট্যান্স এক্স্যাক্টলি হয় মাঝখানে রেজিস্ট্যান্স দেবে, তখন কি হতো, তখন ওই একটা পার্ট আবার যোগ করতাম, I1 প্লাস I2 হতো বা যা হতো সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারতাম, অথবা ভোল্টমিটারটা থাকতো, বেশিরভাগ ক্ষেত্রে মাঝখানে ভোল্টমিটার দিয়ে দেয়। এবার ভোল্টমিটার দিয়ে দেয়, ব্যাপারটা হলো রেজিস্ট্যান্স দিলে আমরা বেশি সতর্ক হয়ে যাই, হ্যাঁ রেজিস্ট্যান্স তো কাজ হবে, আর ভোল্টমিটার দিলে আমরা এত ওভার কনফিডেন্স হয়ে যায় যে ভোল্টমিটার নিজস্ব কোনো রেজিস্ট্যান্সই নেই। এই টাইপের ভাবনা চিন্তার জন্য অনেকে অ্যামমিটার আর ভোল্টমিটারের রেজিস্ট্যান্সকে ক্যালকুলেটই করেন, ডাইরেক্ট করে দেয় হচ্ছে এখানে লিখে দেয় 40 I1 প্লাস 50 I1 ইকুয়াল টু এটা। তো বেসিক্যালি দুজনেই তো রেজিস্ট্যান্স আছে, তাহলে দুজনেই ভ্যালু দিতে আরম্ভ করবে। তাহলে অ্যামমিটারের ভ্যালু কত, এ ভ্যালু হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। কারেন্ট কত যাচ্ছে অ্যামমিটারের মধ্যে দিয়ে, I1 কারেন্ট যাচ্ছে। আর ভোল্টমিটারের ভ্যালু কত, ভোল্টমিটারের ভ্যালু হচ্ছে ও রেজিস্ট্যান্স কত, 1000 × 12.5 × 10⁻³ মানে হচ্ছে 12.5 ভোল্ট। এটা হচ্ছে কথা, কারণ ভোল্টমিটার তো যেহেতু ভোল্টেজ দেবে, ভোল্টেজ দেওয়ার জন্য ওকে রেজিস্ট্যান্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রেজিস্ট্যান্স দিয়ে মাল্টিপ্লাই করা মানে গুণ করে দাও 12.5 ভোল্ট বেরাচ্ছে। এই হচ্ছে ওখানকার মানে জি আর এফ এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 12.5 ভোল্ট। এরকম ভাবে আমি যে কোনো দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে, সি থেকে ডি এর মধ্যে বের করতে পারি। এখানে যদি ডাব্লিউ এর 10 ভোল্টটা যদি 20 ভোল্ট হলো সেক্ষেত্রে তো আবার মাইনাস আছে, উল্টা হচ্ছে 20 না, তখন হ্যাঁ 10টা যদি ওখানে যে ব্যাটারিটা সেটা যদি 10 এর বদলে 20 হতো, এইটা এটা হ্যাঁ এটা তাহলে ওখান থেকে কারেন্ট হ্যাঁ তখন ওখান থেকে কারেন্ট কত ভোল্ট দিকে হতো না একই ব্যাপার আছে, তো এটা তো ক্লকওয়াইজ আছে, ওটা তো ক্লকওয়াইজ আছে। সাইনটা তো কি করব, ব্যাপারটা হলো যদি এ যদি দেখা গেল 20 আসতো এবং আমি ক্যালকুলেট করে দিয়েছি এবং আমি ভুলে গেছি যে 15 হচ্ছে 20 ভোল্ট, হতেই পারে আমি যদি ভুলে যাই 15 হচ্ছে 20 ভোল্ট, আমাকে কি করতে হবে, যেহেতু আমি ফার্স্টেই কনসিডার করেছি অ্যান্টি ক্লকওয়াইজকে কনসিডার করেছি, তাহলে আমরা কি বলেছিলাম কারশফের সেকেন্ড লতে, আমি যদি কারেন্টকে অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরি তাহলে আমার ইএমএফকেও অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরতে হবে। এমন না যে একবার এটাকে পজিটিভ ধরলাম মানে একটাকে ক্লকওয়াইজকে পজিটিভ ধরলাম, একটাকে অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরলাম, একটা বর্তনী তো করা যাবে, তখন আমার ভ্যালুটা কি আসতো, মাইনাসে আসতো। তো 15 - 20 করলে তো -5 দেবে। মাইনাস মানে কি, I1 টা মাইনাস আছে, কারেন্ট তো মাইনাস বলে কিছু হয় না, জাস্ট অভিমুখটা আমি যেটা ধরেছি তার বিপরীত হবে, এই হচ্ছে কথা। কারণ হিসাব মতন তো 20 হলে তো 20 থেকে যাওয়া উচিত ছিল, তখন তো কনসেপ্টটা পুরো উল্টো দিকে হয়ে যেত। এইটুকু কনসেপ্টে পার্থক্য, আর কিছু না। কেউ যদি ভুলও করে ব্যাপারটা হলো সেই যে দিকটা ধরেছে তার উল্টো দিক হবে। সাধারণত গন্ডগোলটা কি হয়ে যায়, আগের যে প্রবলেমটা ছিল না, I1 প্লাস I2 হয়ে গেছিল মাঝখানটার মধ্যে দিয়ে, 7 ওহমের মধ্যে I1 প্লাস I2 হয়েছিল, যদি ব্যাটারিটা উল্টো থাকতো তাহলে কি I1 মাইনাস I2 হতো। এবার সবসময় যে I1 মাইনাস I2 হবে, I2 মাইনাস I1 তো হতে পারতো, কারণ তো আমি তো জানি না I1 বড় না I2 বড়। তার জন্য বলা হয় যে ওরকম যদি কোনো প্রবলেম ক্রিয়েটও হয় তাহলে খেয়াল করতে হবে যে ওদের ডিফারেন্সটা নিতে হবে বেশি। আমি লিখে দিতে পারি বর্তমানে I1 মাইনাস I2 লিখে দিতে পারি, কিন্তু অ্যান্সার লেখার সময় যেন তাদের ডিফারেন্সটা নেওয়া হয়, সেটা I2 মাইনাস I1 হতে পারে। এই হচ্ছে মানে বা I1 মাইনাস I2 কে মডের মধ্যে দিয়ে দেবো,
এবার আমাদের করতে হবে, আমরা কি করলাম লুপ টুপ দেখে নিলাম। এবার আমাদের করতে হবে যে রেজিস্ট্যান্সকে ভ্যারিয়েবল করতে হবে। যেমন আমাদের এখানে যে রেগুলেটরটা রয়েছে, এই রেগুলেটরটা আমাদের এখন ফুল স্পিডে ফ্যানটা চলছে মানে 4-এ রয়েছে। বেসিক্যালি 4-এ আছে, কিছু বাড়িতে 5-এও রেগুলেটর থাকে, ডিপেন্ড করছে কোম্পানির উপর। তো এই 4-এ থাকা মানে কি, রেগুলেটরটা কি করছে যে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহ দিতে পারছে, বা বলতে পারি ভোল্টেজটা ম্যাক্সিমাম দিচ্ছে, ভোল্টেজ ডিফারেন্সটা ম্যাক্সিমাম দিচ্ছে। কি হচ্ছে, আজকে যদি আমি এটাকে 1-এ দিই, ফ্যানের স্পিড কমে যাবে। কেন কমবে? কারণ রেজিস্ট্যান্সটাকে আমি চেঞ্জ করছি। এই একটা জিনিস যেটাকে আমরা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বলছি, মানে এটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স না, মানে সিস্টেমটা, মানে পোটেনশিওমিটার পট লাগানো থাকে এইসব জায়গায়। তো কি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, মানে যে রেজিস্ট্যান্সটাকে আমরা ভ্যারি করতে পারি। যেমন আমরা যদি এরকম একটা সাইন দিই, এই রেজিস্ট্যান্স দিই, এটা মানে হচ্ছে একটা ফিক্সড রেজিস্ট্যান্স, ভ্যালুটা ফিক্সড। যদি 100 ওহম হয় তো সারা জীবনে 100 ওহম থাকবে। কিন্তু যদি কোনোদিনও এরকম ভাবে কেটে দিই, তার মানে হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। এবং এটা যে কোনো কিছুতে করা যায়। যদি ধারক এরকম ভাবে আঁকতাম, তাকে যদি এরকম ভাবে কেটে দিতাম, তাহলে এটা ভ্যারিয়েবল ধারক। কিন্তু ব্যাটারি এরকম ভাবে আঁকতাম, ব্যাটারিকে এরকম ভাবে কেটে দিতাম, তাহলে সেটা ভ্যারিয়েবল হয়ে যেত। মানে এর মানটাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায়। এবার কি হয় বলছে, আজকে আমরা যখন এই ব্যাটারি এই যে এটা দিয়ে করছি, মানে আমাদের রেগুলেটর কন্ট্রোল করছি, মানে আমি যখন 1-এ দিচ্ছি, মানে যখন ফ্যানের স্পিডটা সবচেয়ে কম, তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স সবচেয়ে হাই। রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে ফ্যানের স্পিড কমে যাবে, কারণ বাধা বেড়ে গেছে। এবার ভালো করে বোঝা হোক, যখন ফ্যানের স্পিড 1-এ রয়েছে, সেরকম অবস্থায় ফ্যান যে স্পিডে ঘুরছে, আর যাদের যাদের এলাকায় মোটামুটি কি বলবো, যে লো ভোল্টেজ হয়, লো ভোল্টেজ দেখা হচ্ছে কি সাধারণত অনেকেই দেখেছে, অনেকে দেখতে পায়নি, অনেকের বাড়ির প্লেস এমন জায়গায় রয়েছে যেখানে লো ভোল্টেজ কি জিনিস জীবনে চোখে দেখে, তাই না? না এরকম থাকে, কমার্শিয়াল এরিয়ায় থাকলে লো ভোল্টেজ হয় না বেসিক্যালি। তো আমাদের মতন জায়গায় অনেক লো ভোল্টেজ হয়। যখন লো ভোল্টেজ হয় তখন এই ফ্যানের স্পিড এমনিও কম হয়ে গেছে, তখন তো আমি ফ্যানটাকে ফুল স্পিডে দিয়েছি। এমন তো না যে আমি ফ্যানটাকে রেজিস্ট্যান্স বাড়িয়ে দিয়েছি, তাহলে রেজিস্ট্যান্স বাড়াইনি, তার সত্ত্বেও ফ্যানের স্পিড কমে গেছে। কারণ ভোল্টেজের চেঞ্জ হয়, তাহলে এই ভ্যারিয়েবল ভোল্টেজ বের করতে হবে, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সকে ফাইন্ড করতে হবে। কি করে? আমরা নিজেরা ক্রিয়েট করতে পারবো, ওটা তো অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, কারণ কি লোড বেড়ে গেছে। সাপ্লাই যদি লোড বেড়ে যায় তাহলে ভোল্টেজ কমে যায়। এবার এখানে আমাদের তৈরি করতে হবে আমরা নিজে থেকে কি করে কন্ট্রোল করব, কারণ আমাদের বিভিন্ন যন্ত্র তৈরি করতে হয় যেখানে ভোল্টেজকে আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করতে পারি, টিউনিং করা যায়। পরবর্তীকালে এখন 12-এর কিছু প্র্যাকটিক্যাল ল্যাবে থাকে, ওগুলো যদিও দেয় না। 12-এগুলো ফিক্স থাকে, কীরকম থাকে 6 ভোল্ট আর 12 ভোল্ট, মানে ক্লিক করলে হয় 6 ভোল্টের চলবে অথবা 12 ভোল্টে চলবে। আর কিছু কিছু আছে ওটাকে পুরো কন্ট্রোল করা যায়, মানে আমি চাইলে ওটা 8 ভোল্টে নিতে পারি, 9 ভোল্টে নিতে পারি, ওটা কন্ট্রোল করা যায়। থাকতে পারে কিছু স্কুলে থাকতে পারে, মানে ম্যাক্সিমামে থাকে 6 আর 12 ভোল্টের মধ্যে কন্ট্রোল করা যায়। আর রেজিস্ট্যান্সটা কন্ট্রোল করা সব আছে, ঠিক আছে? কারণ রেজিস্ট্যান্স বক্সও আছে, যেটা রেজিস্ট্যান্স কন্ট্রোল করা যায়। পুরোনো দিন এরকম একটা একটা করে তুলতে হতো, মানে একটা জিনিস তুলে দিতাম যেখানে ওহমের সূত্রকে ভেরিফাই করতে হতো। আর এখন ডাইরেক্ট কন্ট্রোল করা যায়, মানে অনেক স্মুথ যন্ত্র আছে। কি করছি আমরা সেটা আগে দেখি। যে আজকে ধরে নিলাম যে এই একটা ওয়্যার রয়েছে এ থেকে বি, এবং পুরোটাই রেজিস্ট্যান্স আছে, পুরো রেজিস্ট্যান্স মানে এ থেকে বি পর্যন্ত পুরোটাই, মানে ওয়্যার রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স আছে আমার কাছে, ঠিক আছে? আর এখানে কোনো একটা কিছু দ্বারা যেটাকে জকি বলে, এইটাকে আমি কানেক্ট করছি। এবার কি হচ্ছে সেটা একটু বোঝা যাক। আজকে আমি ধরে নিচ্ছি যে এইখানে একটা জিনিস কানেক্ট হচ্ছে, এখানে আমি ব্যাটারি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি। এই ফ্যানটা 2020-র নতুন আবিষ্কার, ঠিক আছে? এটা এই ফ্যানের হাওয়া খেলে করোনা মুক্ত হয়ে যায়। এটা আপনি শুধু এবিপি আনন্দ সবাই সবকিছু বলে দিচ্ছে, সূর্যগ্রহণে করোনা মুক্ত হয়ে যাবে, তো আমিও কিছু বলে দিচ্ছি, এই ফ্যানের হাওয়া খান করোনা মুক্ত হয়ে যাবে। এবার বেসিক্যালি কি হবে, এদিকে ভালো করে, ঠিক আছে? মানে এই জিনিসটা ছবি কিন্তু আঁকা থাকে না, মানে ব্যাটারি দিয়ে ফ্যানের ছবি আঁকা থাকে না, জাস্ট এখানে একটা লাইন দেওয়া থাকে, যে বলা থাকে এটা কানেক্ট করতে হয়। কিন্তু বাস্তবে কি হয় বলছি, এটা একটা তার টাচ করা যায়, যে কোনো জায়গায় টাচ করতে পারি আমি। এ থেকে বি পর্যন্ত একটা ওয়্যার রয়েছে। এবার এই ওয়্যারের লেন্থ রয়েছে, আমি ধরে নিচ্ছি এল লেন্থের আছে, ঠিক আছে? আর এল লেন্থের রেজিস্ট্যান্স কত আছে? ক্যাপিটাল আর আছে। পুরো এল লেন্থের জন্য রেজিস্ট্যান্স আছে ক্যাপিটাল আর, মানে হচ্ছে আর এ বি ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স অফ এ বি ইকুয়াল টু আর হচ্ছে, ঠিক আছে? এবার আমাকে তো এখানে একটা ব্যাটারি তো যোগ করতে হবে, কারণ কোনো না কোনো সিস্টেম তো চালাতে হবে না। রেজিস্ট্যান্সকে আমি চুপচাপ রেখে কি করবো? ওকে তো কোনো কাজ না, চুপচাপ বসে থাকবে। তো আমি ব্যাটারি কানেক্ট করলাম, এখানে একটা ফ্যান লাইট যা ইচ্ছা পৃথিবী লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে আরেকটা তারকে তো কানেক্ট করতে হবে, না হলে তো এটা বদ্ধবর্তনী হবে না। ক্লোজ লুপ যদি না হয় তাহলে তো কোনো কিছু জ্বলবে না, মানে কোনো কিছু তো অন হতে পারে না। তাহলে এবার কোথায় কানেক্ট করবে? দেখো তুমি যদি এইটুকু তো আমরা শিখেছি না আগের চ্যাপ্টার থেকে, আর ইকুয়াল টু রো এল বাই এ, তার মানে আর প্রপোর্শনাল টু এল, এটা শিখেছি তো।
কারণ কি আমি না তারটাকে চেঞ্জ করছি, মানে মেটেরিয়াল কোনো চেঞ্জ করছি না, তাহলে রো কনস্ট্যান্ট। আমি তারটাকে না টান দিচ্ছি, না তারটাকে ছোট করে দিচ্ছি, তার মানে এ কনস্ট্যান্ট, ক্রস সেকশন এরিয়া কনস্ট্যান্ট। এবার যেখানে তারের সংযোগটা করবো সেই হিসেবে লেন্থটা ভ্যারিয়েবল হয়ে যাবে। আমি যদি বি পয়েন্টে টাচ করতাম যেটা জকিটা দিয়ে, তাহলে পুরো ক্যাপিটালের লেন্থ পেতাম, কিন্তু আমি তো টাচ করে বসেছি অন্য পয়েন্ট। যদি তাই করি তাহলে নিশ্চয়ই ক্যাপিটাল পাবো না। আমি ধরে নিচ্ছি এ থেকে জেড ডিস্টেন্স হচ্ছে স্মল এ থেকে জেড ডিস্টেন্স হচ্ছে স্মল এ, তাহলে এ থেকে জেড মধ্যে রেজিস্ট্যান্স কত হবে, মানে আর এ জে কত হবে। তার আগে বলা হোক যেহেতু তারটা সুষম ধরে নেওয়া হয়েছে, মানে ইউনিফর্ম ধরে নেওয়া হয়েছে, তাহলে পার ইউনিট লেন্থে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট হয়ে যাবে, ভ্যারিয়েবল হতে পারবে না। কত হবে পার ইউনিট রেজিস্ট্যান্স আর বাই ক্যাপিটাল এল, কারণ এল দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, তাহলে একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কত হবে আর বাই এল, তাহলে স্মল এল দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কত হবে ইনটু স্মল এল, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে কিভাবে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স তৈরি করা যেতে পারে, আমি এলটা চেঞ্জ করছি। এইভাবে 15 দিনের রেগুলেটর তৈরি হতো। 15 দিনের রেগুলেটর বলতে যে রেগুলেটরগুলো এরকম বড় থাকতো, কোনো অ্যান্টিক বাড়িতে দেখা যেতে পারে, এখন তো দেখা যায় না বললেই চলে, ঠিক। এবং সবচেয়ে মজার বিষয় ওটা খারাপই হয় না, ও খারাপই হয় না, এ তো খারাপ হয়ে বসে থাকে। এইগুলো এতটাই ফ্যান্সি যেগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়। আর ওটা যদি থাকে, মানে কারো যদি ঠাকুর দোটা লাগিয়ে গিয়ে থাকে আজও চলবে। চাইনা প্রোডাক্ট না, ওটা কারণ আছে, এতে নব সিস্টেম আছে। আর ওই যে জিনিসটা ওটা হচ্ছে ডাইরেক্ট ওয়্যার রেজিস্ট্যান্স, ওয়্যার রেজিস্ট্যান্স খারাপ হতে গেলে ম্যাক্সিমাম জং করতে পারে, বাদ বাকি আর কিছু হয় না। আর ওয়্যার তো ওয়্যারই থেকে যায় সারা জীবন, ও তো নিজস্ব কোনো হাইটেক ফাংশন নেই। আপনি এ থেকে যে ডিসটেন্স কতটা রোধ বার করতে তাহলে বলে রো করতে হবে। দরকার কি আছে, এই এর মধ্যেই তো রো আছে। হ্যাঁ আমি তো বের করছি টোটালে রেসপেক্টে কত হচ্ছে, ধরে নিলাম টোটাল রেজিস্ট্যান্সটা 100 ওহম, তাহলে আমি কোন দৈর্ঘ্যে টাচ করে কত ওহম পেতে পারি সেই নিয়ে আমাদের মাথা হবে, ঠিক আছে। এটা করতে পারি। এবার আমি জকেটাকে পজিশনটাকে আমি সরাতে পারি, যেভাবে সরাবো রেজিস্ট্যান্স তত চেঞ্জ হবে। এবার বলা হচ্ছে যে পোটেনশিয়ালে কি চেঞ্জ হয় সেটা দেখাও। পোটেনশিয়ালের চেঞ্জটা যদি দেখতে হয়, এ কি আমি তো কি তো ওকে তাহলে এক সেকেন্ড এটা আমি লিখে দিচ্ছি। পোটেনশিয়াল চেঞ্জটা এখন করে দিচ্ছি, ঠিক আছে। পোটেনশিয়ালে যদি চেঞ্জ করতে হয় তাহলে কি করব, এখানে আমরা কি করছি একটা এটা এইটুকু মুছে দিচ্ছি, এটা পরে বলে দিচ্ছিলাম আমি যখন টুকে তখন বলে দিচ্ছি। বেসিক্যালি এটাকে আমি ই নট দিলাম, ঠিক আছে, ই নট দিয়ে দিয়েছি। এ কি আপনি তো সবই বুঝে দিচ্ছেন। পরে আবার করে দেবো, পরে আবার করে দেবো। এবার কানেক্ট করবো। এবার বলছে যে আমার এই যে পয়েন্টে কানেক্ট করলাম তাতে পোটেনশিয়ালে কোনো চেঞ্জ হলো কিনা সেটা আমার মাথা ব্যথা হবে, ঠিক আছে, পোটেনশিয়াল কোনো চেঞ্জ হচ্ছে কিনা। এবার একটা জিনিস দেখো, যদি আমি বলি ভি এ জে মানে পোটেনশিয়াল বিটুইন এ অ্যান্ড জে কত হবে, কারেন্ট তো কারেন্টই থাকবে না, কারেন্ট তো চেঞ্জ হচ্ছে না, কারণ ওর মধ্যে দিয়ে প্রবাহ হবে, হয় এই কারেন্টটা প্রবাহিত হবে নাহলে পুরোটা দিয়ে প্রবাহিত হবে, কারণ কি শ্রেণীতেই থাকছে পুরো জিনিসটা। ইনটু কত হবে আর এ জে, এটুকু তো হবে না, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স করতে হবে। আপনি যদি এজি ওর জন্য ভোল্ট বার করছেন, এই যেতে কত আছে বের করছি। এবার আর এ যে মানে কত, স্মল এল বাই ক্যাপিটাল এল ইনটু আর, মানে এখানে এখন যেটা করলাম। এবার এটা একটু সাজিয়ে লিখি, স্মল এল বাই ক্যাপিটাল এল ইনটু আই ইনটু আই ইনটু আর কে আমি লিখতে পারি টোটাল ভি এ বি লিখতে পারি, কারণ কি পুরো রেজিস্ট্যান্স এ বির মধ্যে রেজিস্ট্যান্স আছে আর পুরোটা রেজিস্ট্যান্স আর আগেই বলে দিয়েছিলাম, তার মানে আমি এটাকে ভি এ বি লিখতে পারি। এবার ভি এ বি যত সেটাকে আমি ই নট লিখে দিতে পারি। কিভাবে ই নট লিখতে পারি, কারণ এই ই নট এর কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই। যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, আমাদের ফর্মুলা কি বলছে, ই ইকুয়াল টু ভি প্লাস আই আর বলছে। যদি আর ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে ই ইকুয়াল টু ভি হয়ে যায়, তাহলে সেই ফর্মুলা দিয়ে আমি বলে দিতে পারি। তাহলে এই যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা তৈরি হচ্ছে সেটাকেও আমি কন্ট্রোল করতে পারি। এভাবে কন্ট্রোল করার সাথে পোটেনশিয়ালটাও কমে যাচ্ছে আমার কাছে, ঠিক আছে, কমছে আস্তে আস্তে, তার জন্যই তো ফ্যানের স্পিড কমে যাচ্ছে না, বা কোনো কিছু এত কমে যাচ্ছে। এবার কেউ যদি বাড়াতে আরম্ভ করে দেয় তাহলে কি প্রবলেমটা ক্রিয়েট হয়, সোর্সে দেখা গেল দিয়ে বসে আছে, কোনো একটা ছোট্ট একটা মোটর, মানে আমাদের যদি এখন যদি 12 ভোল্টের মোটর দিয়ে দিই, বা ফোনটা যদি আমি যদি সামনে যে চার্জারের যে পয়েন্টটা আছে ওটা কেটে দিই, ডাইরেক্ট তার দিয়ে দিই, তাহলে প্যারেন্টসরা এর থেকে বেশি খুশি হতে পারবে না, ঠিক আছে। এটা সায়েন্সের একটা দুর্দান্ত এক্সপেরিমেন্ট, বাড়িতে সবাই এটা করে দেখা যেতে পারে। জাস্ট সামনের তারটা কেটে দিয়ে, মানে সামনে যে চার্জারের পয়েন্ট আছে ওটা কেটে দিয়ে ডাইরেক্ট ঢুকিয়ে দিয়ে ফোনে চার্জ।